সঙ্গে যিনি বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ উদ্দিন খান। তিনি একই সঙ্গে একজন সাংবাদিক বিশেষজ্ঞ, দুঃখিত, একজন সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক। চলুন আমরা তার সঙ্গে কথা বলি, তার মতামত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং শুভ সন্ধ্যার আয়োজনে অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আবার ডাকার জন্য। থ্যাংক ইউ। জি, আপনার কাছে জি শুরুতে যেটি জানবো সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না, সিদ্ধান্ত বর্তমান সরকারের। রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুরুতে আমার পরিচয় একটা সাংঘাতিক জিনিস বলতে যাচ্ছিলেন, সাংবাদিক। ইন্নালিল্লাহ, বাংলাদেশের আমি অত্যন্ত দুঃখিত, সাংবাদিকের আমি কথাটা না অত্যন্ত বলাই দুঃখিত। ভালো। নাইস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা যেন আল্লাহ আমাকে না করে। হ্যাঁ, যেদিন সাংবাদিকরা মানুষের বাচ্চা হবে বাংলাদেশে, বিশেষ করে সেদিন হব সাংবাদিক, আল্লাহ যদি বাঁচায়। দ্য জি পয়েন্ট ইজ, আপনি যেটা বললেন সংস্কারের একটা প্রক্রিয়া, যে ওখানে কোনো রাজনৈতিক দল বাতিল করা হবে কিনা, তাদের শাস্তি কি দিবে ইত্যাদি। জি তা আমি শুধু একটা বলবো কথা, যে আপনারা যে সংস্কার করছেন, জি এই সংস্কারটা তো ভবিষ্যতে হুমকির মুখে। কেননা কে সংস্কার করছে? এই বর্তমান সরকার করছে। কালকে কি দেখেছেন সুপ্রিম কোর্টের একজন লয়ার কি বলেছে, বা হাইকোর্টের, যে এই সরকারের বৈধতা ইজ এ চ্যালেঞ্জ। কেন? যে তারা গণ অভ্যুত্থানের জনশক্তিকে না ধরে তারা রেফারেন্স নিয়েছে আপনার শপথ গ্রহণ করার জন্য প্রেসিডেন্ট চুপ্পুর কাছ থেকে, প্রেসিডেন্ট না তো, চুপ্পু বদমাশের কাছ থেকে। তো তার কাছ থেকে যে রেফারেন্স নিয়েছে, বলেছে হাইকোর্ট দিয়েছে রেফারেন্স বা জি সুপ্রিম কোর্ট। তো যখন তিনি চেয়েছেন সেই রেফারেন্স পাওয়া যাচ্ছে না, এক সপ্তাহ সময় দিয়েছে কোর্টকে রেফারেন্সটা দেখানোর জন্য। সো ইট ইজ হাইলি চ্যালেঞ্জিং ফর দিস গভর্নমেন্ট বৈধতা। যে যে উকিলটা বললেন কালকে, লয়ার, জি যে রেফারেন্স কি দরকার, প্রেসিডেন্টেরই থাকার কথা না। লিগ্যাল অথরিটি হচ্ছে জনগণ, জনগণ গণ অভ্যুত্থান করেছে, জি সেই জনগণই ক্ষমতা দিয়েছে। প্রেসিডেন্ট কোত্থেকে আসলো? সো অল টুগেদার, এই কথা আপনার মাসখানেক আগে আপনার বক্তব্যে এখানে বলেছিলাম আমি, যে এখন যে সংস্কারগুলো করছেন, এই ধরেন আপনি বলেন রাজনীতি দল বাতিল করা, এই বাতিল করা হলো একটা গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে জনগণ ক্ষমতার অধিকারী। জনগণ বাতিল করবে কি করবে না, জনগণের কাছে যেতে হবে। এখন বলবেন জনগণের কাছে কি যাবে? অনেক অনেক রাজনীতিবিদরা বলছে যে সংসদ ছাড়া তো এসব পাশ হয় না। এই বদমাইশদের কথা, এরা কোথা থেকে নতুন থিওরি এনেছে ওয়ার্ল্ডের? 100 বছরের ইতিহাস, রাজনীতি যখন কাজ করে না তখন জনগণ তার অধিকার ফিরিয়ে আনে রাস্তায় নেমে, জি গণঅভ্যুত্থান করে। অতএব রেফারেন্ডামের মাধ্যমে সেটা পাশ হবে। কিসের সংসদ এখন? তো মাই পয়েন্ট ইজ, এই যে আপনি সংস্কার বলছেন, সরকার এটা পারে কি পারে না, এই যে আপনি কি বললেন ট্রাইব্যুনাল এটা পারে কি পারে না, এটা জনগণ বলবে। কোন রাজনৈতিক দল থাকবে কি থাকবে না, এটা জনগণ বলবে। জনগণের কাছে সে আইনটা পাঠাতে হবে। এখন আপনি বানাচ্ছেন ট্রাইব্যুনালে, এটা কি টিকবে? বিকজ তারা বলছে সরকার করতে পারবে অন্য আইনে। আইনই তো নাই গণঅভ্যুত্থানের নিয়ম অনুযায়ী। সেটা তৈরি হবে নতুন করে, জি তারপরে জনগণের কাছ থেকে পাশ করবে। আপনার রাজনৈতিক দল বাতিল দেওয়া তো বড় কথা না। আপনি যে রাজনৈতিক দলটাকে বাতিল করবেন তারা অন্য নামে আসবে। অলরেডি একটা অন্য নামে শুরু হয়ে গেছে দেখলাম, ছাত্রলীগের ব্রাঞ্চের থেকে। তো মানুষগুলো তো আছে, জি যে ক্রিমিনাল গুলা রাজনৈতিক দলে ছিল, তাদেরকে রেখে যদি আপনি রাজনৈতিক দল বাদ দেন, খোসা বদলান, কিন্তু ভিতরে সারমর্মটা তো রয়ে গেছে। খোসা ফেললে কি হবে? ভিতরে তো প্রাণটা রয়ে গেছে, অর্থাৎ গুন্ডা বদমাশ গুলো যারা আওয়ামী লীগের, তারা তো রয়ে গেছে। তাদের কোনো বিচার হলো না, তাদের জনগণ দেখতে পারলো না, যাদেরকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে, যারা পঙ্গু হয়ে আছে, তাদের কিছু দেখাশোনা হলো না। দেশে খাদ্যাভাব, 8 কোটি লোক প্রায় না খেয়ে আছে বলতে গেলে, সেটার কিছু হলো না, জনগণের কিছু হলো না। এরা কোত্থেকে আসিফ নজরুল আর কোথাকার কি, এরা কোন যোগ্যতার বলে এগুলো করছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি তাহলে কি দাঁড়ালো? হাসিনা যা বলতো ওই কোর্ট থেকে পাশ করে নিয়ে আসতো, হাসিনারই নিয়ন্ত্রিত কোর্ট। এই সরকারেরও নিয়ন্ত্রিত কোর্ট শুরু হয়ে গেছে। আরো ডেঞ্জারাস সিচুয়েশন ওয়েট করছে বাংলাদেশে। আই এম টেলিং ইউ, মানুষ রক্ত দিয়েছে। আপনি এখন সংস্কার করলেন মনে করেন, তারপরে দেখা গেল আপনার সরকার অবৈধ। এই সংস্কার টিকবে? উইল ইট সাস্টেইন? জি কি বলবো বলেন?
জি অতএব যে লোকগুলো খারাপ, যে লোকগুলোর জন্য আওয়ামী লীগ খারাপ হয়েছে, তাদের বিচার করুন। আপনারা গণ অভ্যুত্থানে অ্যালাউ করলেন, এবং ডক্টর ইউনূস তো আপনার বলেই ফেললেন, আপনারা শুনেছেন কিনা জানি না, এই যে পরশু দিনের আল জাজিরাতে, যে শেখ হাসিনা, শেখ রেহানা তাদেরকে আর্মি সহযোগিতায় ভারতে পালানোর সুযোগ করে দিয়েছে, শুনেছেন কিনা জানি না। জি জি তার মানে কি? আর ওদিকে ওয়াকার বলেছে নাগরিক টিভিতে, টেলিফোনে, যে শেখ হাসিনার যে পতন হয়েছে আমি বা পালিয়ে গেছে আমি 2 ঘন্টা পরে জেনেছি। এগুলা কি? এগুলা কি আপনি মাছের বাজার পেয়েছেন? দেশটা কি মাছের বাজার, খেলনার বাক্স? হোয়াট ইজ দিস? সার্বিক সেনাপ্রধান বলেছে যে তার পতনের 2 ঘন্টা পরে জেনেছি, আর এখন চিফ অ্যাডভাইজার কালকে পরশুদিন বললেন ইসে কি নাম যেন, আল জাজিরাতে, জি যে আর্মি পালানোর সুযোগ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন কি অবস্থায় আছে দেশটা? ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? জি ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যে জি। সাংবাদিকতা কিংবা সাংবাদিক নিয়ে একটি মন্তব্য করছিলেন, সেটি একান্তই আপনার আসলে ব্যক্তিগত ব্যাপার, আপনার ধারণা থেকে আপনি বলেছেন। সেই বিষয়ে স্যার আমাদের তেমন কোনো মন্তব্য নেই। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। সেটি হচ্ছে, আগামী নির্বাচনের আগে কি ধরনের সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? কারণ সবসময় সরকার বলে যাচ্ছে যে আমরা কিছু প্রয়োজনীয় সংস্কার করব, তারপরে আমরা নির্বাচনের পথে যাব। না, ইউর রাইট। কি জন্য ইলেকশন গুলো হয়নি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপা, যে জি আগের ইলেকশন গুলো হয়নি, ভারত রেজাল্ট এনে মানে নির্বাচন কমিশন তো না, গুন্ডা কমিশনকে দিয়ে পাবলিশ করতো। এখন আপনি হাইকোর্টে গেলে হাইকোর্টে পাস হতো না, ওইটাও হাসিনা কন্ট্রোল করতো। আর আপনি সাংবাদিক নিয়ে যেটা বললেন, আজকেই যে মিস্টার মাহমুদুর রহমান, উনিও সাংবাদিক বলে ক্লেম করে, ওনাকে পত্রিকা কিনে ফেলেছে, পয়সা কুড়িয়ে আছে, সাংবাদিক হয়ে গেছে, কিন্তু ইনি তো বেসিক্যালি ব্রুক্রেট বা ব্যবসায়ী ছিলেন, বা জ্বালানি উপদেষ্টা ছিলেন, ওগুলো কাহিনীতে যাচ্ছি না। উনি তো বলেছেন বাংলাদেশের সাংবাদিকরাই স্বৈর শাসককে টিকিয়ে রেখেছে। উনিই বলেছেন কত ঘৃণিত বাংলাদেশের সাংবাদিক। আমি কিন্তু আপনারা যে বিদেশে আছেন আপনাদেরটা বলিনি, আমি বাংলাদেশের সাংবাদিকের কথা বলেছি। তারা ঘৃণিত, কোনো সন্দেহ নাই। দেখেন না, পালিয়ে গেছে অনেকে। জি সাংবাদিক পালাবে কেন? আর এখনকারও যে বাংলাদেশের সাংবাদিক, তারা এই সরকারকে এখনো স্পন্সর করছে। এই যে কি ঘটেছিল বাংলাদেশে, কি হওয়া উচিত, যে মানুষগুলা এখন আহত হয়ে, যারা ল্যাংড়া পঙ্গু হয়ে আছে, তাদের কি ব্যবস্থা করা উচিত? দুই একটা খবর তারা দিচ্ছে। মানুষ কতজন না খেয়ে আছে, কি স্ট্যাটিস্টিক্স বাংলাদেশের অবস্থা এখন, খবর নাই। অর্থনৈতিক গ্রোথ এখন কি, নোবডি নোজ। এই যে বিষয়গুলো, জি যে ব্যাংকের টাকা, আপনি দেখেন কত বড় জঘন্য কাজ করেছে এই বর্তমান সরকারটা। এখন তারা বিভিন্ন লোককে বাইরে যাওয়া নিষেধাজ্ঞা দিচ্ছে 3 মাস পরে। এই 3 মাসে কি অ্যালাউ করেছে? সব বড় বড় চোর বাটপাটকে টাকা পাচার করতে দিয়েছে, আর তারাও টাকা খেয়েছে। হোয়াট টাইপ অফ নিষেধাজ্ঞা আপনি বলেন? এরা বাঙালি হয়েছে কি, যারাই ক্ষমতায় আসে বলে ক্ষমতায় গেলেই আর অসুবিধা নেই, কিন্তু সবাই যে একটা আলোচনা করছে এত কিছু নিয়ে, ইম্পর্টেন্ট পয়েন্টটা নিয়ে কেউ আলোচনা করছে না, যে বাংলাদেশ এগুলো হচ্ছে কেন। অর্থাৎ রডস, ইন্ডিয়ান রডস, তারা নিয়ন্ত্রণ করছে এখনো। এই যে হাসিনার বি টিম বসিয়েছে, এরা নিয়ন্ত্রণ করছে। জি আমরা নিজেরা কামড়া কামড়ি করছি, ট্রাইব্যুনালে কি হবে, তো অমুক দল বলতেছে নির্বাচন দিতে হবে। নির্বাচন হয়নি কেন? আর এখন নির্বাচনটা ভালো করতে কি করতে হবে, এটা তো খুব একটা সাজেশনের দরকার নাই। কনস্টিটিউশনে কোথায় সমস্যা আছে আপনি সেটা অ্যামেন্ড করবেন। মানুষের কাছে জেনে সময় নষ্ট করার তো দরকার নেই। জি কমিশন কাজ করে কিনা, যারা ভোট দিচ্ছে তারা ভোট দিতে পারছে কিনা, ভোটের কাউন্টটা কি হচ্ছে, কাউন্টের উপরে সত্যি সত্যি ওগুলো পাবলিশ করা হচ্ছে, না ওখানকার যে প্রিজাইডিং অফিসার সে নিজের থেকে রেজাল্ট দিচ্ছে, যেটা এখন হচ্ছিল গত 3-4 বছর, মানে 3-4টা ইলেকশনে। তারপরে প্রত্যেকটা দলের যে এক একটা বুথে যে রিপ্রেজেন্টেটিভ থাকে প্রত্যেকটা দলের, আপনি দেখবেন যাদের টাকা আছে সেই দলের আছে, অন্য জি দলের গুলো টাকা খেয়ে চলে গেছে। আমি নিজের চোখে দেখেছি এগুলো। ইলেকশন হতে হলে কি, ইউ প্রোটেক্ট দি ভোটস অফ দ্য পিপল, and how you are going to protect everybody's vote, and that is counted properly, cast properly, counted properly, published properly. খুব কঠিন বিষয় না এটা। জি কেন হচ্ছিল, এখন কিভাবে করতে হবে। এতে যদি সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়, করতে হবে, জনগণের কাছে চেলেও দিবে। আপনি এটিএম কার্ড তুলেন না, টাকা তুলেন তো এটিএম থেকে,
সেই এটিএম সিস্টেম করলেও হয়, টাকা খরচ হবে, এবং ওখানে দেখবেন কোনো মানে ইলেকশন ভোট কেনারও কোনো সুযোগ থাকবে না। জি 15 ডেজ থাকবে বা 1 মাস থাকবে, জনগণ এই ডেটের মধ্যে সবাই ভোট দিবে, জি ধন্যবাদ। নিজে নিজে দিয়ে আসবে যার জি যার এলাকায়। জি ধন্যবাদ। সেভাবে করতে হবে। আপনার কাছে আরেকটু জি। জানবো যে নির্বাচন কমিশনকে সরকার এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? নির্বাচন কমিশনকে, জি ইয়েস, নির্বাচন কমিশন ইজ সাপোজ টু বি ইন্ডিপেন্ডেন্ট। এটা কি আদৌ ছিল? কখনো ছিল বলেন? সব সরকারের আমলে দেখেন আপনি, কখনো ছিল? ছিল না। সো এখন আপনি যে নির্বাচন কমিশনটা করবেন, হু আর দ্য পিপল, হু ইজ গোয়িং টু সিলেক্ট দেম? এখন একটা সিলেকশন কমিটি করেছে, যেটা আব্দুল হামিদও করেছিল, বাট এগুলো তো সাস্টেন করে না। আপনি ইলেকশন কমিশন যে করবেন, তার আগে তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার যে আপনার ক্রাইটেরিয়া বা যে কি বলে ওটাকে, তাদের ওয়ার্কিং প্রসিজিওর বা জি যে কনস্টিটিউশনাল রাইট, সেগুলো ক্লিন করতে হবে। যে ইলেকশন কমিশন ইলেকশনের সময় সুপ্রিম অথরিটি, দে ক্যান টেক এনি অ্যাকশন হটসএভার, এবং রেজাল্ট বের হওয়া পর্যন্ত তারা সব জায়গায় হস্তক্ষেপ করতে পারে। সেটা কি হয়? সেটা হয় না। এবং তাদেরই সুপ্রিম কোর্টের উপর অধিকার থাকতে হবে ইলেকশন কমিশনের। ইলেকশনের বিষয়ে যে বিচারগুলো হবে, that has to be finished within the instruction, from the instructions of the election commission, and that is to be defined in a SOP, অর্থাৎ স্ট্যান্ডার্ড অর এসওপি যেটা আমরা বলি, যে আপনার অপারেটিং প্রসিজিওর যেটা, সেটার মধ্যে লিখিত থাকতে হবে, কনস্টিটিউশনালি যেন তারা অত্যন্ত শক্তিশালী হয়। এগুলো তো মানুষের কাছ থেকে সাজেশন নেওয়ার বিষয় না। আপনি নিজের আপনার ফ্যামিলিকে শক্তিশালী করতে হলে কি করতে হবে, এটাকে আমাকে জিজ্ঞেস করতে হবে? You know the problem of your family. জি জি You know the problems to be solved. If you cannot solve, you know what you have to do. এগুলো তো কঠিন জিনিস না। এইসব বিতলামি, এসব নাটক করা, আই এম সরি ফর দ্য ওয়ার্ড, এসব প্রয়োজন নাই। আর সুপ্রিম কোর্টের যেটা বললাম কালকে, যে কোনো আপনার রিভলিউশনে বা গণ অভ্যুত্থানে একটা ম্যান্ডেট থাকে, লিখিত ম্যান্ডেট। কোন রাজনৈতিক দল কোনো লিখিত ম্যান্ডেট দেয়নি, একমাত্র দেশ মুক্তি বিপ্লব। আমি জনগণের কাছ থেকে 4 বছর ধরে ড্রাফট দিয়ে পয়েন্ট নিয়েছি, নিয়ে সিগনেচার করে দিয়েছি, তার এক কপি এখানে যে বাংলাদেশের হাই কমিশন লন্ডনে জমা দিয়েছি 7 নভেম্বরে, তারা সিগনেচার করে রিসিভ করেছে। কোটি কোটি মানুষ দেখেছে যে গণঅভ্যুত্থান হলে কি করতে হবে, গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র কিভাবে চলবে, গণঅভ্যুত্থানের পরে কনস্টিটিউশন থেকে শুরু করে কিছুই থাকার কথা না। জি এখন আমরা সেটা নিয়ে ফাইট করছি। আপনার যদি ওই 10 পাতা ফলো করা হতো, এমনকি আমি 5ই আগস্ট রাত 2:30টার সময় বলেছি যে তোমরা কি বলে মহাসড়ক ছেড়ো না, মাঠ ছেড়ো না, আমাদের গণঅভ্যুত্থান হাইজ্যাক হয়ে যাচ্ছে। ওয়াকারকেও সাবধান করেছি, ওয়াকাব তুমি কিন্তু ভারতের কুটচালে পা দিচ্ছ। কেউ শুনেছে? এই আসিফ নজরুল আর ওই 6টা ওই যে টোকাই টাইপ যে ছাত্র, এরা মিলে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে। জীবনে নেতৃত্বে ছিল না, ডিবি অফিসে তারা ডিনার করেছে। এই যে একটা গন্ডগোল সৃষ্টি করলো, আপনি দেখবেন কি ভয়াবহ অবস্থা আসছে। আজকে আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম আপনার কাছে। আর আমার ওই 10 পাতা যদি ফলো করা হতো, আমি কখনো বলিনি যে আমি আসবো প্রধানমন্ত্রী হিসাবে, আমি কখনো বলিনি যে আমি প্রধান, আমি বলেছি সমন্বয়ক প্রধান। আমি এটাও বলেছি ছাত্ররা তোমরা সংসদ ভবনে 500 জনকে নিয়ে ওখানে সরকার গঠন করো, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে আসবো। সেনাবাহিনীর প্রধান তোমাদের ডাকবে কেন? তোমরা সেনাবাহিনীর প্রধান এবং সরকার প্রধানকে ডাকবা। কে শুনেছে কার কথা? জি এখন এই গন্ডগোল শুরু হয়ে গেছে। আপনি সংস্কার করে কি হবে? সরকার মনে করেন একটা ইলেকশন হলো, এখন রাজনীতিবিদরা ইলেকশন চায়। আপনি চিন্তা করেন এই রাজনৈতিক নেতারা কেউ কোনো গণঅভ্যুত্থানের কথা বলেছে জীবনে? 5ই আগস্টের আগে সমন্বয়কের কথা, হাসিনার পতনের কথা কেউ বলেছে? আমার দেশ মুক্তি বিপ্লবের 10 পাতায় আছে, আমার না, জনগণের। জি সেটা যদি ফলো করা হতো, আজকে সম্পূর্ণ স্বাধীনভাবে এই সরকার চালাতে পারতো। আমার দরকার নেই আসার। আপনারা 10 পাতা ফলো করলে আজকে, কিন্তু আপনারা তো এই বাটপার চুপ্পুর কাছে যে শপথ গ্রহণ করলেন, করে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন। বিকজ ভারত এটা চেয়েছে। ভারত বাংলাদেশকে, ভারত মানে ভারতীয় রডস, জি ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু তারা আমাদেরকে এই গন্ডগোলের মধ্যে রাখবেই। এই 10 পাতা ফলো করলে
আমরা কমপ্লিট স্বাধীন হতাম, কিন্তু হব, আপনি চিন্তা করেন না। হাসিনা আমার কথা শুনেনি, বলেছে আল্লাহ তোমাকে ধ্বংস করবে, শুনেনি, করেছে। এরাও বিশ্বাস করছে না, ক্ষমতায় গেলেই মনে করে উই আর অল, নো সরি, চিন্তাও করতে পারবেন না কি হবে। জি শুধু এতটুকু বলে রাখলাম। জি, জি, আপনাকে বলেন। ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটু জানবো যে আপনি কি মনে করছেন যে আগামী জাতীয় নির্বাচন কেমন হওয়া উচিত, আপনার দৃষ্টিভঙ্গি থেকে শুনতে চাই। ওই যে বারে বারে আমার একটা কথাই আসে, বৈধতা। স্বাদ- আমি একটা কথাই তো বললাম যে নির্বাচন এমন হবে, এমন রাজনৈতিক শক্তি আসবে যাতে করে তারা জনগণের ভোটে আসছে, জনগণের চিন্তা যেন করে। সেটা গত 53 বছর করেনি। আমরা মনে করছি কি হাসিনা মাফিয়ার কাজ করেছে, হাসিনাই বুঝি শুধু খারাপ। তার আগের কাহিনী আপনারা কি জানেন না? সব সরকারের আমলটা আমরা জানি, জি কখনো জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয় নাই। তারা ভুলে যায় ক্ষমতায় যাওয়ার আগে। এই জন্যই আমি এই নতুন সংবিধানের কথা বলেছি। তখন যদি নতুন সংবিধান হওয়ার পর, নতুন সংবিধান মানে কি? জনগণের দলিল এবং জনগণ কর্তৃক পাশ করা। দিস ইজ এ কন্ট্রাক্ট বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। অতএব যে সরকারে যাবে, জি সে যদি জনগণের কথা না শুনে, একটা মেকানিজম থাকবে যাতে তাকে টেনে নামানো যায়, সেটা নাই বাংলাদেশে। এবং সবকিছু ভ্যানিশ হয়ে যাওয়ার কথা গণঅভ্যুত্থানের পরে, নতুন করে সৃষ্টি হওয়ার কথা। পৃথিবীতে এটাই হয়েছে। আপনি জানেন, এখানে আমার ফ্রেন্ডরা বলছে যে ইউ পিপল আর স্টিল আনসিভিলাইজড। গণঅভ্যুত্থান হওয়ার পরে যেটা হওয়ার কথা সেটা হয়নি, তো বাংলাদেশ সিভিলাইজড হবে কবে? সবাই তো যারা আছে এখানে, আপনার উপদেষ্টারা জি ইউনিভার্সিটিতে টিচিং করেছে, কি শিক্ষা দিয়েছে তারা ইউনিভার্সিটিতে? তারা জানে না গণঅভ্যুত্থানের পরে কি হয়? চিন্তা করবেন না, দেশের জনগণ রক্ত দিয়েছে, তারাই প্রয়োজনে আবার রক্ত দিবে, স্বাধীনতা ফিরে আসবে, পূর্ণ স্বাধীনতা। আমাদের এই ভারতীয় রস থেকে যদি মুক্তি না হয় বা মুক্ত না হই, আমরা স্বাধীনতা কখনো পাবো না। হাজার আপনি ইলেকশনের কথা বলেন, আজকে যে রাজনৈতিক নেতাগুলো ইলেকশনের কথা বলছে, তারা কোনোদিন গণঅভ্যুত্থানের কথা বলেছে? কোনো লিখিত কিছু দিয়েছে? কোনো ম্যান্ডেট দিয়েছে? এখন বলছে ইলেকশনের কথা। তাদের কাছ থেকে কি আশা করেন আপনি? জি আপা, গণঅভ্যুত্থান কখন হয়? যখন রাজনীতি ফেল করে, অর্থাৎ রাজনীতি কাজ করে না, পলিটিক্স ফেল। আমি বলবো না আমাদের তৃণমূলের দ্বারা ফেল করেছে রাজনৈতিক নেতারা। বিকজ ভারতীয় রসরা, জি ঢাকাতে আপনি যতই চিৎকার মিৎকার করে লোকজন দেখবেন, সবাই ভারতীয় রস দ্বারা নিয়ন্ত্রিত, বিরোধী দলের হোক, সরকারি দলের হোক, আর যে বাটপারজীবীগুলো আছে, কিছু কিছু ইয়াং লোক নিয়ে গেছে এখান থেকে, আরামে কথা বলছে। তাদেরকে কেউ টাচ করে না কিন্তু কোনো সরকারের আমলে। বিকজ তারা কার দ্বারা পালন করা হয় তাদেরকে? ভারতীয় রসরা করে। এটা এখন না, সে ব্রিটিশ আমলে যখন আমাদের কলোনিয়াল সিস্টেম ছিল, তখনও কিন্তু এইভাবেই হতো। বাটপারদেরকে, যাকে বানিয়া বলে, সে বানিয়া সিস্টেম এখনো বাংলাদেশে আছে। অতএব আপনি যদি আপনার লেজিটিমেসি হারিয়ে ফেলেন জনগণের কাছে, সেই নির্বাচন যদি হয়ও, তাহলে আপনি কি আওয়ামী লীগকে দুর্বল মনে করছেন? তাদের সব শক্তি এখন মাঠে আছে। যেই আসুক, জি সে ভারতীয় নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসার পরে আওয়ামী লীগকে দিয়ে আবার গন্ডগোল শুরু করবে, আবার দুই পার্টি মিলে গন্ডগোল করবে। যেই ক্ষমতায় আসুক, জনগণ ওই ভুখাই রয়ে যাবে। জি আর একটা দেশে যদি একদিন ক্ষতি হয়, তাহলে কত পিছিয়ে যায়। আমরা 53টা বছর ধরে রাজনৈতিক এই আপনার স্ট্যাগন্যান্সি দেখতে পাচ্ছি। জি আমরা পিছিয়ে 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 যাচ্ছি। জি শহীদুদ্দিন Understand? খান, আপনাকে এখন অসংখ্য ধন্যবাদ। আলুর কেজি 80 টাকা, জি জি, অর্থাৎ ভাতের শহীদুদ্দিন চেয়েও খান, বেশি দাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। নিশ্চয়ই কথা হবে অন্য একটি আয়োজনে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ। বাই। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের